সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুন নবী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। বাংলা দ্বিতীয় পত্রের আমরা যে আলোচনাটি করছিলাম গত ক্লাসে, বাংলা বানানের নিয়ম, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। তারই দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে বাংলা বানানের নিয়ম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের লেখার যদি শুদ্ধতা আমরা বজায় রাখতে চাই, এবং সেটা খুবই প্রয়োজনীয় একটি বিষয় লেখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের বাংলা বানানের নিয়ম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, আমাদের আয়ত্তের মধ্যে থাকতে হবে। গত ক্লাসে আমি বাংলা বানানের নিয়মের প্রাথমিক আলোচনাগুলো করেছি এবং বেশ কিছু নিয়ম সেখানে আলোচনা করেছি। আজকে তারপর থেকে, অর্থাৎ যতটুকু আমাদের শেষ হয়েছিল গত ক্লাসে, তারপর থেকে আজকে আমরা নিয়মগুলো আলোচনা করা শুরু করব। আশা করছি তোমরা সকলে প্রস্তুত হয়ে বসেছো, খাতা কলম এগুলো নিয়ে বসেছো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা তোমাদের খাতাতে লিখে নোট করে রাখছো। তো আজকে আমরা যে নিয়মটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ এর ব্যবহার। আমাদের বাংলা স্বরবর্ণের মধ্যে হ্রস্ব উ এবং দীর্ঘ উ দুইটা স্বরবর্ণ আছে, একটি হর্ষস্বর আর একটি দীর্ঘস্বর। উচ্চারণের দৃষ্টিকোণ থেকে এই দুইটি স্বরধ্বনির উচ্চারণ কিন্তু পার্থক্যটা খুব কম। দুইটি আলাদা স্বরবর্ণ, কিন্তু উচ্চারণের পার্থক্য খুব কম। আর উচ্চারণের মধ্যে পার্থক্য কম থাকার কারণে কোথায় হ্রস্ব উ হবে আর কোথায় দীর্ঘ উ হবে এটি নিয়ে বেশ জটিলতা অনেক ক্ষেত্রে দেখা যায়, জটিলতার সৃষ্টি হয় যে হ্রস্ব উটা কোথায় হবে আর দীর্ঘ উটা কোথায় হবে। ফলে আমরা অনেক ক্ষেত্রে বানান ভুল করে ফেলি বা অনেক ক্ষেত্রে বিভ্রান্তির সম্মুখীন হই। কিন্তু আমরা যদি নিয়মগুলো জেনে রাখতে পারি, আয়ত্তে রাখতে পারি, তাহলে আমাদের এই ভুলগুলো আর হবে না। খুব কঠিন নিয়ম নয়, একটু চেষ্টা করলে আমরা নিশ্চয়ই সেগুলো পারবো। দেখো, প্রথম নিয়মটা, দেশি শব্দে সাধারণত হ্রস্ব উ ব্যবহৃত হয়। আমরা জানি আমাদের 5 ধরনের শব্দ আছে: দেশি, বিদেশি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। এই 5 ধরনের শব্দের মধ্যে দেশি শব্দ যেগুলো, এই সকল দেশি শব্দে তোমার কি হবে? হ্রস্ব উ ব্যবহৃত হবে। দেশি শব্দে সাধারণত হ্রস্ব উ হয়। কিছু উদাহরণ তুমি দেখো, যেমন মুড়ি আমরা যে খেয়ে থাকি, বা ঝুরি, তেঁতুল, চাউল ইত্যাদি, এসব শব্দগুলো দেশি শব্দ। একেবারে আদিম কালের ভাষা, অনার্যদের ভাষা থেকেই, তখন থেকেই ব্যবহার হতে রয়ে গেছে। এই দেশি শব্দে কিন্তু হ্রস্ব উ ব্যবহৃত হবে সবসময়। 2 নম্বর নিয়মটা দেখো, বিদেশি শব্দে, বিদেশি শব্দে সাধারণত হ্রস্ব উ ব্যবহৃত হয়। আমাদের বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দ আছে। আমাদের বাংলা ভাষার বাইরের যে কোনো ভাষার শব্দই সেটা বিদেশি শব্দ, সেটা আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, যে কোনো ভাষার হোক না কেন। তাহলে এইসব বিদেশি শব্দে কিন্তু তোমার হ্রস্ব উ ব্যবহৃত হবে। তো আমরা কিছু উদাহরণ দেখতে পারি, যেমন ধরো পাউরুটি, এটা কিন্তু একটা পর্তুগিজ শব্দ, এটা তোমার হ্রস্ব উ ব্যবহৃত। যেমন জুলুম, আরবি শব্দ, বিদেশি শব্দ, এটা কিন্তু হ্রস্ব, জুলুম, দুইটা হ্রস্ব হচ্ছে। অথবা রিফু, এই যে কাপড়, কাপড় ছিঁড়ে গেলে যে রিফু করা হয়, এটা কিন্তু হ্রস্ব উ ব্যবহৃত হবে। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় নিয়মটা পেলাম যে বিদেশি শব্দের হ্রস্ব উ ব্যবহৃত হবে। আচ্ছা, এবার তৃতীয় নিয়মটাই আসো, বাংলা ক্রিয়াপদে সাধারণত হ্রস্ব উ ব্যবহৃত হবে। ক্রিয়াপদে, ক্রিয়াপদ তো বুঝতেই পারো, ভাব, কোনো কিছু করা বোঝায় যেগুলো দিয়ে, এই বাংলা ক্রিয়াপদে সাধারণত হ্রস্ব উ ব্যবহৃত হবে। যেমন আসুন, বসুন, দেখুন, শুনুন। এই শুনুনে দেখো দুইটা হ্রস্ব উ, কোনো দীর্ঘ কিন্তু নাই। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? ক্রিয়াপদের হ্রস্ব উ ব্যবহৃত হবে। 4 নম্বর নিয়মটা দেখো, তদ্ভব শব্দে সাধারণত হ্রস্ব উ ব্যবহৃত হয়। তদ্ভব, আমরা জানি যে তদ্ভব শব্দগুলো কি? সংস্কৃত শব্দ থেকে প্রাকৃতের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তদ্ভবগুলো। এই যে তদ্ভব শব্দগুলো, এই তদ্ভবগুলো কিন্তু তোমার সবসময় হ্রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন ধরো ধুলো, ধুলো, তারপরে তোমার ধরো পুজো, এগুলো কিন্তু তদ্ভব শব্দ এবং এগুলোতে হ্রস্ব উ হবে। তাহলে আমরা কিন্তু এ পর্যন্ত 4টা নিয়ম পেলাম। দেশি শব্দের হ্রস্ব উকার ব্যবহৃত হবে, বিদেশি শব্দের হ্রস্ব উ ব্যবহৃত হবে, আমাদের ক্রিয়াপদের হ্রস্ব উ ব্যবহৃত হবে, আমাদের তদ্ভব শব্দের হ্রস্ব উ ব্যবহৃত হবে, তাই না? তাহলে দীর্ঘ উ কোথায় ব্যবহার হবে তার একটা নিয়ম এখন চলে আসবে। তৎসম বা সংস্কৃত শব্দে,
তৎসম বা সংস্কৃত শব্দে সাধারণত দীর্ঘ ব্যবহৃত হবে। যখন তৎসম শব্দ হবে তখন কিন্তু সেখানে আর রস্য থাকবে না, তৎসম শব্দগুলোতে দীর্ঘ হবে। যেমন তুমি কিছু উদাহরণ দেখো, যেমন রূপ, রূপ শব্দটা কিন্তু রয় দীর্ঘ ক, যেমন বাংলার রূপ আমি দেখিয়াছি, তাহলে এই বাংলার রূপ, এই রূপ কিন্তু তোমার রয় দীর্ঘ। তারপর মূর্খ, শূন্য, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে তৎসম শব্দ, এগুলাতে দীর্ঘকার বসবে। তাহলে আমরা দেখবো, আমরা এটা মনে রাখবো যে যখনই আমরা কোনো শব্দে দীর্ঘ দেখবো আমরা ধরে নেব যে এটা তৎসম শব্দ, কারণ তৎসম শব্দের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে তৎসম শব্দে আমাদের মানে দীর্ঘকারটা কিন্তু শুধু তৎসম শব্দে বসে। দীর্ঘকারটা সেটা তোমার দেশি বিদেশি তদ্ভব বা ক্রিয়াপদ এগুলাতে কিন্তু বসে না। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটাতে আসবো সেটা হলো দ। এই যে দ একটি বর্ণ আছে, এটার সাথে কিন্তু রস্য এবং দীর্ঘের ব্যবহার নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়, যে কোথায় রস্য হবে আর কোথায় দীর্ঘ হবে। যদি তুমি বলো যে দুর্বল বা দুর্নীতি, দুর্ভিক্ষ, রস্য হবে না দীর্ঘ হবে, উচ্চারণটা তো একই রকম, ঝামেলার সৃষ্টি হয়ে যায়। তো দয়ের সাথে কিন্তু একটা খুব চমৎকার নিয়ম আছে, একটা নিয়মে তুমি অনেক শব্দকে আয়ত্ত করে ফেলতে পারবে। এই পয়েন্টটা একটু লিখে নাও। দূরত্ব, দূরত্ব, দূরত্ব লিখতে গেলে দয় দীর্ঘ। এই দূরত্ব বিষয়ক ধারণা প্রকাশের ক্ষেত্রে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে। আমি তোমাদেরকে এবার বোর্ডের কাছে আনি। দেখো আমি কি বললাম, দূরত্ব বিষয়ক ধারণা প্রকাশের ক্ষেত্রে দয়ের সাথে দীর্ঘকার হবে। হ্যাঁ, এই নিয়মটা খুবই একটা চমৎকার নিয়ম, খুবই তোমাদের ভালো লাগবে। যেমন দেখো, দূরত্ব বিষয়ক ধারণা, তাহলে যখন কোনো কিছু কি দূরত্ব বুঝাবে, দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে। যেমন দূর, দূর বুঝালে কি ঢাকা থেকে বরিশাল অনেক দূর, তাহলে দূর বুঝালে দয় দীর্ঘ, দূরত্ব তো দয় দীর্ঘ। দূর পাল্লা, তারপরে তোমার দূরদর্শী, দূরবর্তী, এই যে বিভিন্ন বিভিন্ন তোমার শব্দগুলো আছে। এরকম দূরত্ব প্রকাশের ক্ষেত্রে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এর পরের পয়েন্টটা দেখো, অশুভ, মন্দ, কষ্টকর, সম্ভবত আমাদের 6 নম্বর নিয়ম আসবে এটা। অশুভ, মন্দ, কষ্টকর। অশুভ, মন্দ, কষ্টকর ইত্যাদি বুঝালে দয়ের সাথে রস্যকার ব্যবহৃত হবে। তাহলে দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে, আর অশুভ, মন্দ, কষ্টকর ইত্যাদি বুঝালে দয়ের সাথে রস্যকার ব্যবহৃত হবে। খারাপ কিছু বুঝালে, যেমন ধরো দুর্ভিক্ষ, তাহলে দুর্ভিক্ষ কিন্তু দূরে কিছু বোঝাচ্ছে না। দুর্ভিক্ষ এটা দূরে আছে এমন কিছু বোঝাচ্ছে না। তারপরে তোমার ধরো যে দুর্নীতি, হ্যাঁ, দুর্নীতিও কিন্তু কোনো কিছু দূরে আছে এরকম বোঝাচ্ছে না। দুর্যোগ, তাহলে যেগুলো দুর্ভিক্ষ, দুর্নীতি, দুর্যোগ এরকম খারাপ কিছু বুঝালে তখন কিন্তু রস্যকার হবে। এই নিয়মটা তুমি একটা স্টার মার্ক করে রাখতে পারো, যে দূরত্ব বুঝালে মানে দয়ের সাথে রস্য আর দীর্ঘতে তো বেশি ঝামেলা হয় আমাদের ছাত্রছাত্রীদের, তাহলে তুমি কিন্তু মনে রাখতে পারো যে দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘও হবে, আর অশুভ বা খারাপ বা কষ্টকর কিছু বুঝালে দয়ের সাথে রস্যকার হবে। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু দূরত্বের ক্ষেত্রে দীর্ঘকার হবে। এখন এটার ব্যতিক্রম আবার আছে এক দুইটা। আমরা নিয়মটা কি বললাম, যে দূরত্ব বুঝালে দীর্ঘকার আর খারাপ বা কষ্টকর কিছু বুঝালে রস্যকার। হ্যাঁ, এটা আমরা বুঝলাম, কিন্তু এর আবার একটা ব্যতিক্রম কি, ব্যতিক্রম দিয়ে একটা শব্দ লিখে রাখো। ব্যতিক্রম, এটা হলো কি দূষণ। দূষণ, তাহলে ব্যতিক্রম হলো দূষণ।
তো এরকম দূষণ বুঝালে তখন কিন্তু তোমার খারাপ কিছুকে বোঝাচ্ছে। দূষণ মানে তো খারাপ, পরিবেশ দূষণ বা বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, যাই বলো খারাপ কিছু, কিন্তু এটা দীর্ঘকার বোঝাচ্ছে। এরকম কিছু ব্যতিক্রম আছে। এই এক দুইটা ব্যতিক্রম ছাড়া যে কোনো দূরত্বতে দীর্ঘকার, আর খারাপ কিছু বোঝালে সাধারণত হ্রস্বকার। যেমন তুমি একটা শব্দ লিখতে গেছো দুর্বল, তখন তুমি চিন্তা করছো যে দুর্বলটা হ্রস্ব হবে না দীর্ঘ হবে। তো যেহেতু তুমি চিন্তা করছো দুর্বল, এটা তো দূরে কিছু বোঝাচ্ছে না, এটা খারাপ কিছু, তাহলে দুর্বল মানে কি? সে শারীরিকভাবে দুর্বল বা মানসিকভাবে দুর্বল বা কোনো একটা সাবজেক্টে দুর্বল, তাহলে এটা খারাপ, ফলে এটা হ্রস্বকার হবে। এই একটা নিয়মে তুমি দেখো কত শব্দ তোমার হয়ে গেছে। আচ্ছা, এর পরের নিয়মটায় আসো। অদ্ভুত, 8 নম্বর বা 9 নম্বর যেটা, অদ্ভুত এবং ভুতুড়ে। অদ্ভুত এবং ভুতুড়ে, এই দুইটি শব্দ ছাড়া অন্যান্য ভূতযুক্ত শব্দে, ভূতযুক্ত শব্দে ভ এর সাথে দীর্ঘ উকার ব্যবহৃত হবে। দীর্ঘ উকার, ভয়ের সাথে কি হবে? দীর্ঘ উকার, যেটা কিন্তু এরকম, তাই না? ব্র্যাকেটে দেখাতেও পারো। তাহলে দেখো দুইটা শব্দ, অদ্ভুত আর ভুতুড়ে, এই দুইটা শব্দ ছাড়া অন্যান্য যে ভূতযুক্ত শব্দ আছে সেখানে কিন্তু ভ এর সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে। তো ভূতযুক্ত শব্দ বলতে কি বোঝায়? মানে যেসব শব্দগুলোর মধ্যে তোমার ভূত শব্দটা আছে সেটাকে বলা হয় ভূতযুক্ত শব্দ। তাহলে যেসব শব্দের মধ্যে কি আছে? দীর্ঘ উকার আছে, সেটাকে আমরা বলবো ভূতযুক্ত শব্দ। এই ভূতযুক্ত শব্দটাতে ভয়ের সাথে তোমার দীর্ঘ উকার ব্যবহৃত হবে। তাহলে কিরকম? যেমন ধরো ভূত পূর্ব, এখানে ভূত শব্দটা আছে, ভূত পূর্ব, তাহলে এখানে কিন্তু ভূত শব্দটা আছে, ভয়ের সাথে তোমার দীর্ঘকার হয়ে গেল। তারপর তোমার আবির্ভূত, আবির্ভূত দীর্ঘকার হলো। আচ্ছা, এরকম আরো অনেক শব্দ আছে, হ্যাঁ, বশীভূত, দ্রবীভূত, ঘনীভূত, উদ্ভূত, পরাভূত, এই যে বিভিন্ন যত রকম ভূত আছে সবই কিন্তু তোমার দীর্ঘকার যুক্ত হবে, ভয়ের সাথে দীর্ঘকার যুক্ত হবে। এই ছিল তোমার হ্রস্ব এবং দীর্ঘ এর নিয়ম। আমরা বেশ কয়েকটা নিয়ম দেখলাম। আমার মনে হয় যে এটা তোমার খুব কঠিন লাগার কথা নয় নিয়মগুলো। এই নিয়মগুলো আয়ত্তে থাকলে তুমি হ্রস্ব এবং দীর্ঘ সম্পর্কিত তোমার আর ঝামেলা তেমন থাকবে না। তাহলে আমরা এই নিয়মগুলোকে আয়ত্ত করে নিব, আমরা লিখে নিয়েছি নিশ্চয়ই। এরপরে আমরা অন্য আরেকটি নিয়ম শুরু করব, যেটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে ও এর ব্যবহার। ও এর ব্যবহারটা অনেকের কাছে একটু কঠিন লাগে। ও কোথায় হবে আর কোথায় হবে না, তাই না? আমরা যখন বলি যে এখন তো মোটামুটি সন্ধ্যা হলো, এই যে হলো, হলোতে কি ওকার হবে নাকি হবে না, তাই না? আমি এই কাজটি করব, আমি বাড়ি যাব, তো আমি বাড়ি যাব, এটা ওকার হবে নাকি হবে না? আমি এই কাজটি করব, ওকার হবে নাকি হবে না? বেশ বিভ্রান্তি কিন্তু হয়। এই বিভ্রান্তি হওয়ার কারণ কি? আগে তো কারণ জানতে হবে, তাহলে না সমাধান। ওকারের এই বিভ্রান্তি হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে স্বরে অ, যেটা স্বরে অ এর তোমরা জানো যে 2 রকম উচ্চারণ আছে, সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ। উচ্চারণের ক্লাসে আমরা সেটা পড়েছি। যখন বিবৃত উচ্চারণ হয় তখন অ, স্বরে অ, সেটা কিন্তু অ এর মতো উচ্চারিত হয়। আর যখন সংবৃত উচ্চারণ হয় তখন অ ও এর মতো উচ্চারিত হয়, তাই না? এখান থেকে কিন্তু মূলত এই পার্থক্যটা আছে, যে কোথায় অ এর মতোই হয় আর কোথায় ও এর মতো হয়। তো ও এর মতো যখন উচ্চারণ হয় সে তো আসলে ও না, সে স্বরে ও, কিন্তু উচ্চারণটা হচ্ছে ও এর মতো, ফলে সেটা সংবৃত উচ্চারণ হচ্ছে। ফলে অনেকে কি করছে, ও উচ্চারণে ও পাচ্ছি, আমরা বসিয়ে দিচ্ছি বানানেও। আসলে তো তা না। বানানে এবং উচ্চারণের মধ্যে তো বেশ কিছু পার্থক্য আছে, যেটা আমরা উচ্চারণের ক্লাসগুলোতে পরিষ্কার হয়েছি। তো সেদিকে আমরা আর যাব না, কারণ ওটা আমরা করেছি। আমরা এখন বানানেই থাকবো। তো আমরা প্রাসঙ্গিকভাবে ওই আলোচনাগুলো করলাম। আমরা এখন যেটা শুরু করব সেটা হলো ও এর ব্যবহার। ও এর ব্যবহারে কিন্তু বেশ কিছু সুন্দর নিয়ম আছে।
তো প্রথম নিয়মটা আমরা যদি একটু দেখি, প্রথম নিয়মটা দেখো, খুব সুন্দর একটা নিয়ম। এটা সন্ধির একটা নিয়ম, যে বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে, কি থাকবে? স্বরেয় বিসর্গ থাকে। প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ থাকে, তাহলে সন্ধিযুক্ত শব্দে স্বরেয় বিসর্গের পরিবর্তে ও হয় এবং এই ও প্রথম শব্দের শেষে যুক্ত হয়। নিয়মটা আমরা এবার বোঝার চেষ্টা করি। বলেছে প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ থাকে, তাহলে আমরা জানি সন্ধিতে কি হয়, প্রথম শব্দের শেষ বর্ণ আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ, এটুকের মধ্যে সন্ধি হয়। সন্ধিকে বলা হয় হচ্ছে সন্নিহিত দুইটি বর্ণের মিলন। তাহলে আমাদের প্রথম শব্দের শেষে আমরা কি পাবো? স্বরেয় বিসর্গ। আর দ্বিতীয় শব্দের শুরুতে বলেছে কি? বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ। সেগুলো কোনগুলো সেটা একটু বুঝে নেওয়ার দরকার। তাহলে আমরা জানি যে ক থেকে এই যে ম পর্যন্ত এই 25টি হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ, যেটা কিন্তু আবার 5টি ভাগে ভাগ থাকে: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর হচ্ছে প বর্গ। প্রথম বর্ণটা অনুযায়ী বর্গের নামকরণ করা, এবং প্রতিটা বর্গে 5টি করে বর্ণ আছে। তাহলে ক খ, গ ঘ, উ, চ ছ, বর্গীয় জ ঝ, ইয়, ট ঠ, ড ঢ, মূর্ধন্য, ত থ, দ ধ, দন্তন্য, প ফ, ব ভ, ম। এই যে আমাদের 25টা বর্গীয় বর্ণ আছে, তাই না? এখন বলেছে দ্বিতীয় শব্দের শুরুতে কি থাকবে? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণগুলা থাকবে। তো তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কোনগুলা? এই প্রথম 1 2 বাদ দিলে এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এইভাবে এই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে এই প্রতি বর্গের শেষের 3টাই হচ্ছে তোমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। তার মানে এই 3 5 15, এই 15টা বর্ণই হচ্ছে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। তাহলে আমাদের প্রথম শব্দের শেষে থাকলো স্বরেয় বিসর্গ, আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকলো তোমার বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। এরকম যদি থাকে তখন আমাদের এই স্বরেয় বিসর্গ উঠে গিয়ে কি হবে? একটা ও হবে, এবং এই ও প্রথম শব্দের শেষে এসে যুক্ত হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা যদি এটা দেখি, আমাদের এই নিয়মটা সামনেই থাকলো, আমরা উদাহরণ দেখি এবার। যেমন মন প্লাস জগৎ, মন প্লাস জগৎ। তাহলে খেয়াল করো প্রথম শব্দের শেষে কি আছে? এখানে নয়ের নিচে কোনো স্বরবর্ণ পাচ্ছ না। আর যখন কোনো ব্যঞ্জন বর্ণের নিচে স্বরবর্ণ পাওয়া যায় না, তখন আমরা বুঝে নিই যে সেখানে কিন্তু স্বরেয় যুক্ত আছে। তাহলে স্বরেয় বিসর্গ আমরা দিলাম। আর এখানে আছে আমাদের বর্গীয় জ। তো আমাদের প্রথম শব্দের শেষে আছে স্বরেয়, দ্বিতীয় শব্দের শুরুতে আছে বর্গীয় জ। তাহলে এরকম যদি থাকে, বর্গীয় জটা আমাদের বর্গের এই এই তিনটি মানে তৃতীয় বর্ণের মধ্যে পড়েছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চমের একটা কিছু হতে হবে, এটা তৃতীয় বর্ণের মধ্যে পড়েছে। তখন এই স্বরেয় বিসর্গ উঠে গিয়ে একটি ওকার হবে। মন প্লাস জগৎ ইকুয়াল টু কি হবে? মনো জগৎ। এভাবে কিন্তু তোমার শব্দটা তৈরি হবে। এভাবে আমাদের শব্দটি তৈরি হবে, মন প্লাস জগৎ, মনোজগৎ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, তাহলে আমার মনে হয় আরেকটা উদাহরণ দিলে আরো সহজ হবে। যেমন তেজ বিসর্গ যোগময়। তাহলে প্রথম শব্দের শেষে কি আছে? স্বরেয় বিসর্গ আছে। দ্বিতীয় শব্দের শুরুতে আছে ম। তাহলে এখানে তেজ যোগময় ইকুয়াল টু কি হবে? তেজময়। তেজময়, অর্থাৎ এই যে স্বরেয় বিসর্গ, এটা কিন্তু কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। ওকার হয়ে যাবে এবং সেটা প্রথম শব্দের শেষে এসে যুক্ত হয়ে যাবে। তেজ প্লাস ময় ইকুয়াল টু তেজময়। এইভাবে আমাদের শব্দগুলো আমাদের তৈরি হবে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, এই নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এর পরের নিয়মে আমরা আসি।
এটাও সন্ধির নিয়ম। বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে, তাহলে আগেরটার সাথে একটু মিল আছে, দ্বিতীয় নিয়মের প্রথমটা একটু মিল আছে। প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ, তোমরা জানো যে অন্তস্থ বর্ণ মানে কোনগুলো? অন্তস্থ জ, অন্তস্থ জ, র, ল। তাহলে দ্বিতীয় শব্দের শুরুতে যদি অন্তস্থ বর্ণ অথবা হ যদি থাকে, এই অন্তস্থ বর্ণ অথবা হ যদি থাকে, তাহলে কি হয়? অন্তস্থ বর্ণ অথবা হ যদি থাকে তাহলে সন্ধিযুক্ত শব্দে স্বরেয় বিসর্গের পরিবর্তে, এই স্বরেয় বিসর্গের পরিবর্তে ও হয় এবং এই ও প্রথম শব্দের শেষে যুক্ত হয়। সন্ধিযুক্ত শব্দে স্বরেয় বিসর্গের পরিবর্তে ও হয় এবং এই ও প্রথম শব্দের শেষে যুক্ত হয়। কিরকম? আমরা উদাহরণ দিলে একটু বুঝতে পারবো। যেমন মন প্লাস জগৎ, মন প্লাস জগৎ। তাহলে প্রথম শব্দের শেষে কি থাকলো? তোমার স্বরেয় বিসর্গ থাকলো, আর দ্বিতীয় শব্দের শুরুতে তোমার বর্গীয় জ থাকলো। তো মন প্লাস জগৎ, এটা হলো মনোজগৎ, মনোজগৎ। প্রথম শব্দের শেষে অ থাকলো, দ্বিতীয় শব্দের শুরুতে বর্গীয় জ থাকলো। এভাবে কিন্তু তোমার শব্দটি তৈরি হবে, মনোজগৎ। স্বরেয় বিসর্গের পরিবর্তে ও হয়ে যাবে। এই ছিল তোমার দ্বিতীয় নিয়ম। আমরা এবার তৃতীয় নিয়মে আসি। এটার মধ্যে বলেছে যে প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে, আমরা ওইটা দিয়ে আরেকটা উদাহরণ দিই তাহলে ভালো হবে। হ্যাঁ, একটু আমাদের ঝামেলা হলো মনে হয়। আমরা মন প্লাস হরণ, এটা দিই আমরা, এটার উদাহরণটা এটার সাথে মিলবে আসলে। তাহলে প্রথম শব্দের শেষে তোমার স্বরেয় বিসর্গ থাকলো, আর দ্বিতীয় শব্দের শুরুতে কিন্তু কি থাকলো? হ থাকলো। তো হ থাকার কারণে কি হবে? স্বরেয় বিসর্গ উঠে গিয়ে ওকার হয়ে যাবে, মনোহরণ। অথবা যদি তোমার র অথবা ল বা জ যদি থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু হবে। যেমন ধরো মন প্লাস যোগ, কি হয়? মনোযোগ, তাই না? এখানে দ্বিতীয় শব্দের শুরুতে জ আছে আর প্রথম শব্দের শেষে স্বরেয় বিসর্গ আছে। এখানে আমরা দেখলাম এই চারটি বর্ণের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু ওকার হয়ে যাবে। এখন 3 নম্বর নিয়মে আমরা দেখি যে প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে, তাহলে আমাদের 3 নম্বর নিয়মেরও শুরুটা একই রকম। তিনটা নিয়মেরই শুরুটা আমরা একই রকম পেলাম, কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে আমরা পরিবর্তনটা পাচ্ছি। আচ্ছা, নিয়মটা আবার দেখো। প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি ক খ, প ফ, তালব্য বা দন্তস্ব থাকে, তালব্য বা দন্তস্ব থাকে, তার মানে এই 6টি বর্ণ থাকতে হবে দ্বিতীয় শব্দের শুরুতে। এই 6টি বর্ণকে তোমার মুখস্থ রাখতে হবে, ক খ, প ফ, তালব্য, দন্তস্ব। তো প্রথম শব্দের শেষে যদি স্বরেয় বিসর্গ থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি ক খ, প ফ, তালব্য বা দন্তস্ব থাকে, তাহলে কি হয়? তাহলে কিন্তু তোমার এই সন্ধিযুক্ত শব্দে স্বরেয় বিসর্গটা আর উঠে না, ওটা অপরিবর্তিতভাবে মূল শব্দের সাথে যুক্ত হয়ে যায়। সন্ধিযুক্ত শব্দে এই স্বরেয় বিসর্গ এটা অপরিবর্তিতভাবে মূল শব্দে যুক্ত হয়ে যায়। একটা উদাহরণের সাহায্যে দেখো। যেমন মন, যেহেতু আমরা মন শব্দটা দিয়ে করেছি আগে, বোঝার সুবিধার্থে একই রকম শব্দ রাখি। মন প্লাস কষ্ট ইকুয়াল টু কি হবে? মনো কষ্ট। তো এখানে কিন্তু তোমার আর স্বরেয় বিসর্গটা উঠে গিয়ে ওকার হলো না, সরাসরি বিসর্গটা রয়ে গেল, ওকার আর হলো না, তাই না? তুমি যদি বলো অধ যোগ পতন, তাহলে কি হবে? শব্দটা অধপতন, উচ্চারণে একই হবে। এখন তোমার এই 15টি বর্ণের মধ্যে থাকলে কিন্তু স্বরেয় বিসর্গ উঠে গিয়ে ওকার হতো, আর অথবা এই 4টি বর্ণের মধ্যে অন্তস্থ বর্ণ হওয়া, তাহলে ওকার হতো। কিন্তু এই 6টি বর্ণের মধ্যে যদি থাকে, তাহলে এই 6টি বর্ণ আলাদা তোমাকে মনে রাখতে হবে, স্টার মার্ক করে রাখলাম আমি। এই 6টি বর্ণ যদি থাকে তখন কিন্তু বিসর্গটা অপরিবর্তিত থাকবে, ফলে তুমি এই 6টি বর্ণ মুখস্থ রাখবে, ক খ, প ফ, তালব্য, দন্তস্ব। তখন কিন্তু বিসর্গটা অপরিবর্তিত থাকে ওই শব্দগুলোর মধ্যে। যেমন অধ পতন, কোনো বিসর্গ এখানে কিন্তু
তোমার ডিলিট হলো না, মানে বিসর্গটা কিন্তু লুপ্ত হয়ে গেল না, বিসর্গটা রয়ে গেল। তাই তুমি এই 6টা বর্ণ মনে রাখবে। এই 6টি বর্ণ থাকলে বিসর্গটি অপরিবর্তিতভাবে যুক্ত হয়। অনেক সময় উচ্চারণটা একই রকম লাগবে। তুমি একটা উদাহরণ দেখো, দেখে এটা তোমরা বলতে পারো কিনা। এই যে একটা শব্দ শিরোধার্য, আরেকটা শব্দ শিরোপীড়া। শিরোধার্য আর হলো শিরোপীড়া, এটা বলো তো। প্রথমটা বলো, শিরোধার্যতে কি বিসর্গ, স্বরের বিসর্গ উঠে গিয়ে ওকার হবে নাকি বিসর্গটা রয়ে যাবে? আমরা যদি একটু বিশ্লেষণ করি দেখি, তাহলে দ্বিতীয় শব্দে, এখানে তো প্রথম দুইটা শব্দেই শুরুতেই স্বরের বিসর্গ আছে, আর দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে সেটা দেখার বিষয়। এখানে দ্বিতীয় শব্দের শুরুতে রয়েছে ধ, যেটা আমাদের এই যে বর্গীয় এই তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের একটি চতুর্থ বর্ণের মধ্যে পড়েছে। ফলে এখানে কি হবে, ওকার হয়ে যাবে। শিরোধার্য বানানে তোমার স্বরের বিসর্গটা উঠে গিয়ে ওকার হবে, শিরোধার্য এরকম হবে, শিরোধার্য ওকার হয়ে যাবে। আর এটাতে রয়েছে প, যেটা তোমার এই যে প ফ, ক খ প ফ তালব্য শ দন্ত স, ওই 6টি বর্ণের একটি। ফলে শিরোপীড়া বানানে কিন্তু আর ওকার হবে না, শিরোপীড়া বানানে তোমার বিসর্গটা অপরিবর্তিতভাবে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো কি সুন্দর বিষয়টা। তোমার শুধু দেখতে হচ্ছে যে কোথায় তোমার বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ আছে আর কোথায় তোমার অন্তস্থ বর্ণ আছে, সেগুলোতে ওকার হবে। আর যেখানে ক খ প খ দন্ত স তালব্য শ হবে, সেখানে কিন্তু তোমার ওই বিসর্গটা অপরিবর্তিতভাবে যুক্ত হবে। 3টা বেশ বড় নিয়ম ছিল, তবে কাছাকাছি নিয়ম, খুব কঠিন নয়। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছো। এরপরে চতুর্থ নিয়মে আসো। ক্রিয়াপদের শেষে একদম অন্তের কথা বলেছে। ক্রিয়াপদের শেষে সাধারণত ওকার ব্যবহৃত হয় না। যেমন ধরো, আমি বাড়ি যাব, আমি ভাত খাবো, এই যে শেষে ওকার হবে না, ক্রিয়াপদের শেষে ওকার ব্যবহৃত হয় না। আচ্ছা, পঞ্চম নিয়মটা দেখো। কিন্তু পঞ্চম নিয়মে কি বলেছে, কিন্তু আনো প্রত্যয়যুক্ত ক্রিয়াপদের শেষে ওকার ব্যবহৃত হবে। কারণ এই যে এই শব্দগুলোর সাথে অনেক সময় আনো প্রত্যয়টা যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তখন কিন্তু প্রত্যয়ের ওকারটা শব্দে এসে যুক্ত হবে। যেমন ধরো, উঠানো, এটা কিন্তু ক্রিয়াপদ, কিন্তু এখানে ওকার হয়েছে। বসানো, খাওয়ানো, দেখানো, ঘুরানো, ফিরানো, এই যে বিভিন্ন আনো প্রত্যয়, তখন প্রত্যয়টা কিন্তু শব্দের উপরে প্রভাব বিস্তার করবে। ফলে প্রত্যয়ের ওকারটা তোমার শব্দে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে আশা করি এটা তুমি বুঝতে পেরেছো যে সাধারণত ক্রিয়াপদের শেষে ওকার হবে না, কিন্তু যখন প্রত্যয় যুক্ত হবে, ওকার যুক্ত প্রত্যয়, ওই শব্দটা ক্রিয়াপদটা শেষে থাকবে, তখন কিন্তু প্রত্যয়ের ওকারটা তোমার ক্রিয়াপদে থাকবে। আচ্ছা, এরপরে আরেকটা নিয়মে আমরা দেখি, যেসব শব্দের শেষে ওকার না থাকলে শব্দের অর্থের পরিবর্তন হয়, সেসব ক্ষেত্রে ওকার ব্যবহৃত হবে। আবার শুনো, যেসব শব্দের শেষে ওকার না থাকলে শব্দের অর্থের পরিবর্তন হয়, সেই সব শব্দের শেষে ওকার থাকবে। যেমন তোমার দেখো একটা শব্দ আমি দেখাই, এই যে হল, হ্যাঁ, এটা এইভাবে লিখলে হয় হল, আর তুমি যদি ওকার দেয় তাহলে হয় হলো। এই যে তোমার দুইটা, এটা কিন্তু আলাদা দুইটা জিনিস, তাই না? কিন্তু আমরা ক্রিয়াপদ লিখতে গিয়ে দুইটাকে আমি দেখি পরীক্ষায় লিখেছো তোমরা বানানে। আসলে এই হলোটা হলো ক্রিয়াপদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। হলো মানে সম্পাদন করা হলো। আর এটা কি, এটার উচ্চারণ হলো হল। তাহলে হল মানে কি, ছাত্রাবাস বা মিলনায়তন। ছাত্রাবাস বলতে পারো বা মিলনায়তন, দুইটাকেই আমরা কিন্তু হল বলি, মিলনায়তন। যেমন তুমি বলতে পারো যে সিনেমা হল, তো এটা একটা মিলনায়তন। বা তোমাদের কলেজের যেটা অডিটোরিয়াম, হ্যাঁ, বাংলায় আমরা ওটাকে হল বলি, তাই না? যে নজিবুদ্দিন খান খুররম হল। আবার ছাত্রাবাস যেটা, যেমন আমি ছিলাম কি মাস্টারদা সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমার ছাত্রাবাসটার নাম কি, হল। সেখানে কিন্তু এই বানানটা, হল আর হলো কিন্তু এক না, হলোটা হচ্ছে ক্রিয়াপদ। সুতরাং আমরা বলেছি যে ক্রিয়াপদের শেষে সাধারণত ওকার হয় না, কিন্তু এখানে আবার হবে, কারণ এখানে না হলে অর্থ পার্থক্য হয়ে যায়। শুধু ক্রিয়াপদ কেন,
অর্থ পার্থক্য হয়ে যায় এই জাতীয় আরও অনেকগুলো শব্দ আছে, বিশেষণ আছে বা বিশেষ্য আছে। ওই সব জায়গাগুলোতেও কিন্তু তোমার ওকার হবে ক্রিয়াপদ ছাড়াও। প্রাসঙ্গিকভাবে তুমি দেখো, যেমন ধরো এই যে একটা শব্দ অনেকে লিখে, তাই না? দুইটা শব্দ কি এক? বলে যে সে অনেক ভালো ছাত্র। তাহলে ভালো বানানটা কোনটা দিয়ে করবো আমরা? যে রহিম খুব ভালো ছাত্র, ভালো বানানটা কি? ভালো বানান কিন্তু এটা ভালো, এটা হচ্ছে গুড বিশেষণ ভালো। আর এটা কিন্তু উচ্চারণটা কি? ভাল। শব্দটাই ভাল, বাংলা একাডেমি ডিকশনারিতে আছে। ভাল মানে হচ্ছে তোমার অদৃষ্ট বা ভাগ্য, কপাল, যে এটাই আমার ভাগ্যে ছিল বা কপালে ছিল। আর এটা ভালো, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বিশেষণ। দুইটা এক জিনিস নয়, তাই না? এটা হচ্ছে বিশেষণ আর এটা হচ্ছে তোমার বিশেষ্য। এটার অর্থ হলো ভালো মানে উৎকৃষ্ট, উৎকৃষ্ট, আর এটার অর্থ হলো অদৃষ্ট, কপাল বা ভাগ্য। তো দুটো এক জিনিস না। এরকম আরো শব্দ আছে, যেমন ধরো কাল আর হচ্ছে কালো। এখন কাল আর কালো কিন্তু এক জিনিস না। কালো হচ্ছে তোমার কি? রং বিশেষ। কালো হচ্ছে রং বিশেষ, যে আমার একটা কালো রঙের শার্ট আছে, তাহলে কালো রং বিশেষ, কালো রঙের শার্ট আছে। আর এটা হলো কাল। কাল মানে হলো তোমার কি? সময়, টেন্স, যেটা অতীতকাল, তাই না? বর্তমান কাল। আবার এটা সাধারণত সময় অর্থে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে দুঃসময় অর্থেও কিন্তু ব্যবহার করা হয়, কালবেলা। তো যাই হোক, কিন্তু কালও কিন্তু এটা। এইভাবে তোমার যেসব শব্দে তোমার অর্থের পার্থক্য ঘটে যায়, সেসব শব্দে কিন্তু তুমি ক্রিয়াপদের শেষে ওকার ব্যবহৃত হবে। শুধু ক্রিয়াপদ নয়, অন্যান্য ক্ষেত্রেও তোমার সেসব শব্দে ওকার ব্যবহৃত হবে। আমরা এরপরে আরেকটা নিয়মে আসি, খুব চমৎকার নিয়ম। এই নিয়মটা তোমাদের ভালো লাগবে আশা করি, এবং অনেক শব্দে তোমার এই নিয়মটা কিন্তু তোমাদের শব্দটাকে শুদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এটা হলো দন্ত শয় ত এবং দন্ত শয় থ এর ব্যবহার। মানে কোন শব্দে দন্ত শয়ের সাথে ত থাকবে আর কোন শব্দে দন্ত শয়ের সাথে থ থাকবে, তাহলে এটা একটু খেয়াল করো। যেমন তুমি একটা শব্দ উচ্চারণ করতে গেলে মুখস্থ নাকি মুখস্থ, বলে যে পড়াটা আমি মুখস্থ করেছি। তাহলে এটা কি মুখস্থ করেছি না মুখস্থ করেছি? এটা কিন্তু একটু বুঝে তোমাকে করতে হবে। তারপরে তিনি তিনি একজন গৃহস্থ। এই তিনি কি করেন? গৃহস্থ, গ্রামের গৃহস্থ। গৃহস্থ না গৃহস্থ, কোনটা? আমি এই কাজটা করব মনস্থ করেছি নাকি মনস্থ করেছি, কোনটা? তোমার কিন্তু এখানে একটা নিয়ম দিয়ে তুমি এই সমস্ত শব্দগুলোকে সঠিক রাখতে পারো। তাহলে সেটা কি? সেটা তুমি একটু লিখে নাও। যেসব শব্দের শেষে দন্ত শয় থ যুক্ত থাকে, দন্ত শয় থ শব্দের শেষে কি যুক্ত থাকবে? দন্ত শয় থ। তাহলে যেসব শব্দের শেষে দন্ত শয় থ যুক্ত থাকে, সেসব শব্দ থেকে দন্ত শয় থ বাদ দিলেও অর্থবোধক শব্দ অবশিষ্ট থাকে। খুব মজার। যেসব শব্দের শেষে দন্ত শয় থ যুক্ত থাকে, সেই সব শব্দ থেকে দন্ত শয় থ বাদ দিলেও অর্থযুক্ত শব্দ অবশিষ্ট থাকে। কিরকম? আমরা বোর্ডে দেখি, দেখলে উদাহরণ দেখলে সহজ মনে হবে। দেখো একটা শব্দ মুখস্থ, শব্দটা শেষে দন্ত শয় থ যুক্ত আছে। নিয়মটা কি? যেসব শব্দের শেষে দন্ত শয় থ যুক্ত আছে, সেসব শব্দ থেকে দন্ত শয় থ বাদ দিলেও অর্থযুক্ত শব্দ কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে মুখস্থ, এটা হবে কি? মুখ। গৃহস্থ, এটা হবে কি? গৃহ। মনস্থ, এটা হবে কি? মন। তাহলে এইভাবে আমাদের দন্ত শয় থ বাদ দিলেও অর্থযুক্ত শব্দ কিন্তু পাওয়া যায়। আচ্ছা, তারপরে একটা নিয়ম দেখো। যেসব শব্দের শেষে দন্ত শয় ত যুক্ত থাকে, এই থ যুক্ত থাকলে তো অর্থযুক্ত শব্দ পাওয়া যায়। আর ত যুক্ত থাকে, যেসব শব্দের শেষে দন্ত শয় ত যুক্ত থাকে, সেসব শব্দ থেকে দন্ত শয় ত বাদ দিলে অর্থযুক্ত কোনো শব্দ অবশিষ্ট থাকে না। ত থাকলে কিন্তু আর অর্থযুক্ত শব্দ অবশিষ্ট থাকে না। যেমন একটা শব্দ দেখো, ব্যতি ব্যস্ত। তিনি অত্যন্ত একজন ব্যতি ব্যস্ত মানুষ। তো ব্যতি ব্যস্ত থেকে দন্ত শয় ত বাদ দিলে কি থাকে? ব্যতি
ব্যতিব্যস্ত, এটার মধ্যে দন্ত সহায়তা থাকলে দেয় ব্যতীত ব্যয়। ওই দন্ত সহায়তা থাকলে আর কোনো অর্থ থাকে না তখন। যেমন অভ্যস্ত, আমি চা খেয়ে অভ্যস্ত। এখন অভ্যস্ত থেকে দন্ত সহায়তা বাদ দিলে থাকে অভ্য, যার কোনো অর্থ থাকে না, তাই না? তাহলে এইভাবে ব্যতিব্যস্ত এটা হয় ব্যতীত ব্যয়, অভ্যস্ত এটা হয় অভ্য। এভাবে কিন্তু তোমার অর্থের পার্থক্য হয়ে যায়। যেমন বিন্যস্ত, দ্রব্যটা সকলের মধ্যে বিন্যস্ত করে দাও, এটা অর্থটা হয় কি ভিন্ন। বিন্যস্ত থেকে দন্ত সহায়তা বাদ দিলে হয় ভিন্ন, তাহলে আর অর্থের কোনো অর্থ থাকে না। হ্যাঁ, এরকম আর কোনো অর্থ পাওয়া যায় না। তাহলে এইভাবে আমরা দেখব যে এসব শব্দ থেকে দন্ত সহায়তা বাদ দিলে তোমার কিন্তু অর্থ পাওয়া যায় না। তাহলে যেসব শব্দের শেষে দন্ত সহায়তা থাকে সেখান থেকে দন্ত সহায়তা বাদ দিলে অর্থযুক্ত শব্দ পাওয়া যায়, কিন্তু যেখানে দন্ত সহায়তা থাকে শব্দের শেষে সেখানে দন্ত সহায়তা বাদ দিলে আর অর্থ পাওয়া যায় না। এখন এই যে জায়গাটা তুমি কিভাবে লেখার সময় মানে এই নিয়মটা কিভাবে কাজ করবে? যেমন তোমাদের এক সময় এই যে মুনির চৌধুরীর কবর নাটকটা, হ্যাঁ, অনেকে পড়েছো কবর নাটক, যেটা ভাষা আন্দোলনের ভিত্তিতে একটা রূপক নাটক উনি লিখেছেন। যে একসময় কি করে ভাষা শহীদদের লাশগুলো মিলিটারিরা যখন দাফন করে রেখেছে তখন হঠাৎ ওই কবরের পাহারাদারের যেন মনে হচ্ছে যে ভাষা শহীদদের লাশগুলো কবর থেকে উঠে এসে মিছিল শুরু করেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন ছেলেমেয়েরা অনেকে বানানটা এইভাবে লিখেছে কবরস্থ, কবরস্থ লাশগুলো ভাষার দাবিতে মিছিল শুরু করেছে, আর এখানে অনেকে লিখেছে কবরস্থ। এখন তুমি হয়তো বিভ্রান্ত হয়েছো যে আমি বানানটা কি লিখবো, আসলে এটা কি কবরস্থ হবে না থ হবে। তখন কিন্তু তুমি কি করবে, এই শেষে দেখবে যে শয়ত বা শয়থ এটা কি হবে বুঝতে পারছো না, সেই অংশটুকু বাদ দেওয়ার পরে দেখো কি থাকে। যদি অর্থ থাকে তাহলে ধরে নিবে সেখানে শয়থ হবে। কারণ কি, শয়থ যদি শব্দের শেষে থাকে, শয়থ বাদ দিলে অর্থ থাকে, আর শয়ত শেষে থাকলে তার অর্থ থাকতো না। এখন যেহেতু অর্থ আছে তার মানে এখানে বানানটা হবে কবরস্থ। এটা কবরস্থ লাশগুলো ভাষার দাবিতে মিছিল শুরু করেছে। তো এইভাবে কিন্তু তুমি এই একটি নিয়ম দিয়ে এটা করতে পারবে। হ্যাঁ, এটার কিছু ব্যতিক্রম যে নাই তা না। আমরা বলেছি যে শব্দের শেষে শয়থ থাকলে সেই শয়থ বাদ দিলে অর্থ থাকবে, কিন্তু শব্দের শেষে শয়ত থাকলে সেটা বাদ দিলে আর অর্থ থাকবে না। তবে এর দুই একটা ব্যতিক্রম পাওয়া যায়। যেমন ব্যতিক্রম দিয়ে একটা শব্দ তুমি লিখে রাখো, ব্যতিক্রম, কারণ ব্যাকরণে কিছু ব্যতিক্রম শব্দ পাওয়া যাবেই। তার মধ্যে একটি শব্দ হচ্ছে বিশ্বস্ত। বিশ্বস্ত, তাহলে বিশ্বস্ত এটা কিন্তু তোমার বিশ্বস্ত কিন্তু না, বিশ্বস্ত। তাহলে এখানে এই শয়ত বাদ দিলেও অর্থ আছে, যেটা শয়ত বাদ দিলে কিন্তু অর্থ থাকার কথা নয়, ফলে এটাকে আমরা ব্যতিক্রম ধরবো। কিন্তু মূল নিয়মটা ঠিক আছে। মূল নিয়ম দিয়ে আমাদের বাকি এক দুইটা শব্দ ছাড়া বাকি সব শব্দ মূল নিয়মে চলবে। যেখানে শব্দের শেষে শয়থ থাকবে সেখানে শয়থ বাদ দিলেও অর্থ থাকবে, আর যেখানে শব্দের শেষে শয়ত থাকবে সেখানে শয়ত বাদ দিলে আর কোনো অর্থ অবশিষ্ট থাকবে না। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা বেশ কিছু নিয়ম আমরা দেখলাম, অনেকটাই আমরা দেখেছি নিয়মগুলো, বেশ কয়েকটা নিয়ম আমরা দেখেছি। আশা করছি নিয়মগুলো তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা তোমাদের কাছে আজ থাকলো, তোমরা একাধিকবার সেটা দেখতে পারো, গুরুত্বপূর্ণ নিয়মগুলো খুঁজে মানে সেখানে কিন্তু তুমি নোট ডাউন করে নিতে পারো। কোনো ধরনের প্রশ্ন যদি তোমার মনে উদ্রেক হয় তাহলে তুমি প্রশ্নটা সেখানে আমাকে জানাতে পারো, আমি তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ক্লাসের নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমাদের বাংলা বানানের নিয়মগুলো শেষ হবে, 3 নম্বর ক্লাস হবে সেটা বাংলা বানানের। সেই ক্লাসটিতে আমরা নিশ্চয়ই আরো বাকি যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা সেখানে আলোচনা করব। তো সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের নিরাপত্তা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এবং ওই যেটা বললাম যে পড়তে গিয়ে যদি কোনো রকম একটি প্রশ্ন তোমার মনের মধ্যে উদ্রেক হয় যে আমি এটা পড়তে গিয়ে এই প্রশ্নটা আমার জেগেছে, এটা কি হওয়া উচিত উত্তরটা, বা ব্যতিক্রমের মধ্যে আরো দুই একটা উদাহরণ তুমি মানে খুঁজে পেয়েছো, সেটা তুমি এখানে লিখে দেবে।
তাহলে অন্যরাও যেমন জানলো, আবার সেটার কোনো প্রশ্ন যদি তোমার থাকে যেটা বুঝতে পারছো না, তখন তুমি সেই প্রশ্নটা লিখে দিলে, তোমার স্যার মানে আমি সেখানে উত্তরটা তোমাকে দিব। তাহলে একই প্রশ্ন হয়তো অন্যদেরও থাকতে পারে, তারাও সবাই কিন্তু জানবে, তাই না? প্রশ্ন করাটা কিন্তু উচিত আমাদের, এবং সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আজকে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই এর পরের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।